প্রিয় এসএসসি শিক্ষার্থীবৃন্দ, তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় লেনদেনের ধারাবাহিক ম্যাথ সলভে আজকে আমরা ম্যাথ সলভ করব। ঢাকা বোর্ড 2024 এবং ময়মনসিংহ বোর্ড 2024। এর কারণ হচ্ছে তো এই দুইটা বোর্ডে 2024 সালে তোমাদের তৃতীয় অধ্যায় থেকে কোশ্চেন করছে, মানে হচ্ছে দুইটার মিক্স, দ্বিতীয় অধ্যায় এবং তৃতীয় অধ্যায় দুইটার মিক্স করে কোশ্চেনটা করছে। সো যেহেতু দুইটাই সেম প্রবলেম, আমরা দুইটা কোশ্চেনই এই ক্লাসে সলভ করব। তো শেষ পর্যন্ত দেখো। শুরুতে আমরা ঢাকা বোর্ডটা যদি দেখি, দেখো রফিক ট্রেডার্সের যাবতীয় লেনদেন দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখা হয়। দুতরফা দাখিলা পদ্ধতি বুঝতে হবে আমাদেরকে, আসতেছি আমি। 2022 সালে জুন মাসে ব্যবসায়ী লেনদেন সমূহ ছিল নিম্নরূপ। এই তো জুন 1 তারিখ নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান করছে 10,000 টাকা, এটা তো লেনদেন হবে না, জানো তোমরা। বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা। মালিকের ব্যক্তিগত গাড়ির চুরি হলো, যার দাম 1,30,000 টাকা, এটা ব্যক্তিগত হিসাব, আমাদের ব্যবসায়িক হিসাব না, সো এটাও লেনদেন হবে না। মণিহারে দ্রব্য ক্রয় 10,000 টাকা, এটা লেনদেন। চেয়ার ক্রয়, এটা আসবাবপত্র ক্রয় করছে, কেমন, এটা লেনদেন হবে। বা লেনদেন নয় এমন ঘটনা মোট পরিমাণ কত, ঠিক আছে, এটা নির্ণয় করতে হবে আমাদের। উপরিউক্ত লেনদেনগুলোর কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করে। যে ডেবিট ক্রেডিট, এটা কিন্তু তোমাদের তৃতীয় অধ্যায়ে আছে, ঠিক আছে। তো এটার কোশ্চেনটা এখানে নিয়ে আসছে, তো আমরা এটা নিয়ে কথা বলবো। দেখো, আর হচ্ছে উপরিউক্ত লেনদেনের মাধ্যমে প্রমাণ করে যে ইকুয়াল এল প্লাস ই। এখানে ওই বল নাই, শুধু ই বলছে, তাহলে আমরা এটা নিয়েও কথা বলবো। চলো আমরা শুরু করি, একদম শেষ পর্যন্ত থাকবে, তাহলে বিষয়গুলো ক্লিয়ার হয়ে যাবে। আমরা ক কোশ্চেনটা যদি দেখি, দেখো আমাদের ক মার্কে বলছে লেনদেন নয় এমন ঘটনার মোট পরিমাণ নির্ণয়। তাহলে আমরা দেখি তারিখ, বিবরণ, টাকা, টাকা, ওকে। এখন আমাদের কোনটা লেনদেন নয় সেটা খুঁজে বের করতে হবে। 1 তারিখে ব্যবসা শুরু করছে, এটা লেনদেন, ঠিক আছে। তাহলে আমরা এখানে 2022 লিখি, যা জুনের 5 তারিখ যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান করছে। এই ফরমাইশ প্রদান, সেটা কিন্তু লেনদেন নয়, তাহলে এটা 5 তারিখ যন্ত্রপাতি ক্রয়ের ফরমাইশ প্রদান, কত টাকার, এটা 10,000 টাকার, ঠিক আছে, এটা লেনদেন নয়। আবার জুনের 8 তারিখে বাকিতে পণ্য ক্রয় করছে, এটা লেনদেন। মালিকের ব্যক্তিগত গাড়ির চুরি, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে 15 তারিখ মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হলো 1,30,000। তাহলে টোটাল কত আমাদের, আর কিন্তু নাই, চেয়ার ক্রয়, এটা কিন্তু মনিহারি দ্রব্য ক্রয়, চেয়ার ক্রয়, এগুলো কিন্তু লেনদেন, তাহলে 1,40,000। ওকে, এখন আসো খ। খ হচ্ছে একদম সিরিয়াসলি বুঝবা, যেহেতু তোমরা এখনো এই অধ্যায় সম্পর্কে নতুন। দেখো, খ বলছে উপরিউক্ত লেনদেনগুলোর কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তাহলে কারণসহ ডেবিট ক্রেডিট নির্ণয়। এখন ডেবিট ক্রেডিট কি, আর শুরুতেই দেখো বলছে যে দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক হিসাব রাখে। দুতরফা মানে হচ্ছে ডেবিট এবং ক্রেডিট, এই দুইটা দিককে বোঝায়, ঠিক আছে। প্রত্যেকটা হিসাবে দুইটা দিক থাকে, দুইটা দিককে প্রভাবিত করে, এটা হচ্ছে হিসাবের নীতি।
এখন তোমাকে ডেবিট ক্রেডিট নির্ণয় করার জন্য তোমাকে জানতে হবে সেগুলো হচ্ছে, আমি এখান দিয়ে যদি ছোট্ট করে নোট করে দেই, দেখো কোনগুলা ডেবিট কোনগুলা। তোমরা তো ইতিমধ্যে যারা আমার প্রথম ক্লাসটা দেখেছো তারা অবশ্যই চিনে ফেলেছো যে আমাদের হিসাব বিজ্ঞান মূলত হচ্ছে 5টা স্তম্ভের উপরে প্রতিষ্ঠিত হয়। 5টা কী কী? আয়, ব্যয়, সম্পদ, দায় আর হচ্ছে মালিকানা সত্ত্ব। এই 5টাকে আমরা কোনটা ডেবিট কোনটা ক্রেডিট এগুলো জানতে হবে। তাহলে আমরা যদি দেখি, দেখো সম্পদ আর হচ্ছে ব্যয়, এই দুইটা হচ্ছে ডেবিট, কেমন? আর হচ্ছে দায়, আয়, মালিকানা সত্ত্ব, এটা হচ্ছে ক্রেডিট। ঠিক আছে, ডেবিট আর হচ্ছে ক্রেডিট। সম্পদ যখন বাড়বে তখন কি হবে? ডেবিট হবে, এটা মাথায় রাখবা। সম্পদ যখন বাড়বে তখন কি হবে? এগুলো হচ্ছে বাড়লে ডেবিট, এগুলো সব বাড়লে ডেবিট। ব্যয় বাড়বে, ডেবিট হবে। তারপর দায় বাড়লে ক্রেডিট হবে, আয় বাড়লে ক্রেডিট হবে, মালিকানা সত্ত্ব বাড়লে ক্রেডিট হবে। ঠিক আছে, আর উল্টা এখন দেখো, যদি সম্পদ কমে যায় তাহলে সম্পদ কি হবে? ক্রেডিট হবে। যদি ব্যয় কমে যায় তাহলে কি হবে? ক্রেডিট হবে। ঠিক আছে, এগুলো তো কমে না। তার দায় যদি কমে তাহলে ডেবিট হবে, উল্টা হয়ে যাবে আর কি। যদি আয় কমে যায় তাহলে ডেবিট হয়ে যাবে, মালিকানা সত্ত্ব কমে গেলে ডেবিট হয়ে যাবে। এখন তোমাকে মূলত হচ্ছে প্যাটার্ন মনে রাখতে হবে যে সম্পদ আর ব্যয় এই দুইটা হচ্ছে ডেবিট। সম্পদ বারবার কয়েকবার পড়ো, সম্পদ এবং ব্যয় এই দুইটা হচ্ছে ডেবিট। আর দায়, আয়, মালিকানা সত্ত্ব, ঠিক আছে, এগুলো হচ্ছে ক্রেডিট। এই 5টা জিনিস মনে রাখো, এখন তুমি এগুলো করতে পারবা। আর এই 5টা জিনিস সাথে হচ্ছে তোমার লাগবে A = L + ওই, কেমন? এই জিনিসটা লাগবে। এই দুইটা জানলে তুমি এটা করতে পারবা। তাহলে চলো আমরা শুরু করে দিই। কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করতে বলছে। তা আমরা যদি একটা চক টানি, দেখো, তাহলে তারিখ হবে আমাদের, ঠিক আছে, আর হচ্ছে হিসাব হবে, মানে হিসাবের নাম, আর হবে তোমার ডেবিট টাকা, আর হচ্ছে কারণ সহ বলছে না, তাহলে আমরা কারণ, এটা হচ্ছে ধরো কারণ, ছোট হয়ে গেল। আচ্ছা, আমরা ওভাবে সংক্ষেপে লিখবো, সমস্যা নেই। এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে ডেবিট বা ক্রেডিট, কেমন? যেটা ডেবিট সেটা ডেবিট, যেটা ক্রেডিট সেটা ক্রেডিট করবো আমরা। আর এটা হচ্ছে তোমার তারিখ, ধরো লিখলাম। আর এটা শেখা মানেই হচ্ছে তোমার জাবেদা আবার ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, জাবেদা শিখে ফেলতে পারবা সেম একইভাবে। এখন আমরা শুরুতেই দেখি, এখানে হচ্ছে তারিখ, যদি লিখি আমরা তারিখ, লিখো। এটা হচ্ছে বিবরণ বা পক্ষ বা হিসাব আর কি, যেটাই লেখো বিবরণ, অথবা লিখতে পারো হিসাব বা বিবরণ লেখো। ঠিক আছে, আর এখানে হচ্ছে ডেবিট বা ক্রেডিট, ডেবিট বা ক্রেডিট। আর এটা হচ্ছে টাকা, আর এটা হচ্ছে তোমার কারণ কি? কারণ হচ্ছে যে এটার উপরে কি প্রভাব পেল, ওই যে তোমাদের মনে আছে না A = L + ওই কারণ সহ ব্যাখ্যা, এটার উপরে প্রভাবটা আমরা দেখাইছি, যেমন A বৃদ্ধি, L বৃদ্ধি, ওগুলো, ওইটা হচ্ছে কারণ। আচ্ছা, তাহলে দেখো 2022 সালের 1 তারিখ আমরা যদি দেখি, জুনের 1 তারিখ কী করছে? সে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে। তাহলে এখানে কি হয়েছে তোমার? ওই যে তুমি টেবুলার পদ্ধতিটা মনে রাখো, তোমার নগদ টাকা নিয়ে যখন ব্যবসা শুরু করছে কি হয়েছে? তোমার নগদ বাড়ছে, বিনিময়ে মালিকানা সত্ত্ব বাড়ছে। এখন দেখো, নগদ যখন বাড়ছে, নগদটা তোমাকে বুঝতে হবে, নগদটা কী ছিল? সম্পদ ছিল। তাহলে সম্পদ বাড়ছে, তার মানে সম্পদ, ওই নগদ কী হবে? ডেবিট হবে। আর মালিকানা সত্ত্ব বাড়ছে, তাহলে মালিকানা সত্ত্ব বাড়লে কি হয়? ক্রেডিট হয়, কেমন? তাহলে মালিকানা সত্ত্ব হবে ক্রেডিট। এখন আমরা যদি লিখি জুন 1 নগদান হিসাব, এটা নগদান লিখতে পারি আমরা, নগদান হিসাব। তোমার এখন জাবেদা হয়ে যাচ্ছে, কিন্তু এগুলো কিন্তু জাবেদা। নগদান হিসাব ডেবিট, কেমন? তাহলে এটা আমরা লিখি ডেবিট। এখানে যদি আমরা লিখি
বিপরীতে কি আসছে আমাদের মূলধন আসছে একটা, কেমন? এটাকে বলে দ্বৈত হিসাব বা দ্বৈত পদ্ধতি বা দুতরফা দাখিলা পদ্ধতি। তাহলে মূলধন হিসাব, মূলধনও বাড়ছে, মূলধন বাড়লে কি হয় আমরা জানি, মূলধন বাড়লে হয় ক্রেডিট, এই যে মালিকানা সত্ত্ব বাড়লে হয় ক্রেডিট। ওকে, তো টাকা তো তোমরা সবাই জানো, টাকা এখানে লিখে দিবা 1 লক্ষ, এখানেও 1 লক্ষ, ঠিক আছে? একটু মানে ভর করে রাখো যাতে বোঝা যায়। এখন এই কারণটা এখানে লিখতে হবে, কারণটা দেখো, নগদান হিসাব ডেবিট হয়েছে, মানে নগদ টাকা তোমার কি বৃদ্ধি পাইছে না? তুমি লেনদেনটা পড়ো, নগদ টাকা বৃদ্ধি পাইছে, তার মানে এ বৃদ্ধি লেখো। মূলধন হিসাব বৃদ্ধি পাইছে মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইছে, তার মানে কি ওই বৃদ্ধি, দেখছো ওইটাই, ওই যে আমাদের কারণ সহ ব্যাখ্যা যেটা সেটাই হচ্ছে এটা। এই তো শেষ, এখন তো পারবা আশা করি বাকিগুলা। তারপরে দেখো জুন 5 তারিখ যন্ত্রপাতি ক্রয়ের ফরমায়েশ, জুন 5 তারিখ যন্ত্রপাতি ক্রয়ের ফরমায়েশ, এটা তো কিনা আমাদের লেনদেন নয়, সেহেতু এটা আসবে না। 8 তারিখ দেখো, 8 তারিখ বলছে বাকিতে পণ্য ক্রয় 5,000 টাকা, বাকিতে ক্রয় করছে, এর ক্রয় যেভাবেই করুক ক্রয় তো ক্রয়, তার মানে ক্রয় হিসাব, ঠিক আছে? ক্রয় হিসাব ডেবিট হবে, মানে ক্রয় একটা খরচ না, খরচ হলে কি হয়, এই যে ব্যয়, ব্যয় কি হয়, ক্রয় হিসাব ডেবিট, ঠিক আছে? বিপরীতে এখন তোমাকে মনে রাখতে হবে যে ক্রয়টা কীভাবে হয়েছে, বাকিতে হয়েছে, বাকিতে হইলে আমরা কি লিখতাম, ক্রয়ের বিপরীতে নগদ লিখতাম নাকি তোমার পাওনাদার লিখতাম? অবশ্যই পাওনাদার লিখতাম, তাহলে এখানে পাওনাদার হিসাব হবে, কেমন? পাওনাদার হিসাব, তাহলে পাওনাদারটা তোমাকে জানতে হবে, পাওনাদারটা কি? পাওনাদারটা হচ্ছে দায়, আমাদের জন্য দায়, ভবিষ্যতে আমরা পে করতে হবে, তাহলে সেটা হবে ক্রেডিট। বুঝো, একদম ঠান্ডা মাথায় বুঝো, অঙ্ক তুমি পারবা, অঙ্ক নিয়ে টেনশন করার কিছু নেই, তুমি বোঝাটা হচ্ছে মেইন। এখন দেখো কত টাকার, বাকিতে পণ্য ক্রয় করছে 5,000 টাকার, তাহলে ক্রেডিটও 5,000। তোমার এটা পারা মানে তুমি জাবেদা করতেছে, এটা এখন আমরা কিন্তু জাবেদা করতেছি, জাবেদাই হচ্ছে এটা। তাহলে এটা দ্বারা কি হয়েছে, ক্রয় হিসাব হয়েছে, ক্রয় করাতে কি হয়েছে, তোমার কি বৃদ্ধি পাইছে বলো তো? ক্রয় করাতে তোমার কি পাইছে, ওই হ্রাস পাইছে না? ওই হ্রাস মানে এটা লিখে দেব, ওই হ্রাস মানে হচ্ছে তোমার খরচ বৃদ্ধি পাইছে, এটা হচ্ছে। আর পাওনাদার হিসাব কি, এল বৃদ্ধি মানে দায় বৃদ্ধি। তুমি যদি বাংলায় লিখতে চাও বাংলা লিখবা দায় বৃদ্ধি, আর এটা হচ্ছে বলতে খরচ বৃদ্ধি, এই তো ব্যয় বৃদ্ধি, যেটাই লেখো সেটাই। আর যেহেতু সংক্ষেপে আমরা লিখে সেটা, এটা মনে হয় বেস্ট হবে আমার মনে হয়, যেহেতু হিসাব সমীকরণ উপর হিসাব সমীকরণ, এটা লেখা ভালো হবে। সরি, তারপর আমরা দেখি 8-এর পরে আমাদের হচ্ছে 15 তারিখ মালিকের ব্যক্তিগত গাড়ি চুরি হয়ে গেল, এটা কি আমাদের লেনদেন? না, তাহলে এটা আসবে না। 18 তারিখ আমরা দেখি, 18 তারিখ বলছে মণিহারি ক্রয় করছে, মণিহারি দ্রব্য ক্রয় করছে, তাহলে মণিহারি যখন ক্রয় করছে সেটা তার ক্রয় হিসাব না, মণিহারি নিজে একটা আলাদা খরচ, মণিহারি তো সে বিক্রি করবে না, যেমন এই কলম খাতা পেন্সিল এগুলা ব্যবসায়ী কি বিক্রি করার জন্য কিনে? যারা হচ্ছে কনফেকশনারি দোকান তারা হয়তো করে, বাট যারা ব্যবসায়িক কাজ করে, যেমন প্রোডাক্ট উৎপাদন করে, তারা এগুলো বিক্রি করে না, তারা এগুলা ব্যবহার করে হচ্ছে তোমার হিসাব নিকাশের জন্য, ঠিক আছে? তাহলে এগুলা নিজে আলাদা একটা খরচ। আর ক্রয় বিক্রয় হচ্ছে তোমার যখন ক্রয় বিক্রয়ের উদ্দেশ্যে যখন করবে তখন হবে সেটা ক্রয় আর বিক্রয়, ঠিক আছে? মানে হচ্ছে মুনাফা অর্জনের উদ্দেশ্যে যেটা তোমার প্রোডাক্ট সেটাই হচ্ছে ক্রয় বিক্রয়। আর এখানে তোমার যেহেতু মণিহারি ক্রয় করছে, তাহলে মণিহারি হিসাব, মণিহারি একটা খরচ, মণিহারি ডেবিট, কেমন? খরচ হলে কি হয়, ডেবিট হয়, তাহলে মণিহারি হিসাব ডেবিট। বুঝতে অসুবিধা আছে কমেন্ট করো যদি অসুবিধা থাকে। আর বিপরীতে আমি কি নগদে কিনছি না বাকিতে কিনছি সেটা আইডেন্টিফাই করবা, তাহলে এটা যেহেতু আমি নগদে কিনছি, বাকি উল্লেখ নাই, নগদে, তাহলে নগদান হিসাব, কেমন? নগদান হিসাব
তাহলে নগদ টাকা আমার মানে সম্পদকে কমিয়ে দিছে। দেখো নগদ টাকা কি করছে, আমার সম্পদকে কমিয়ে দিচ্ছে। তা আমরা একটু আগে বলছিলাম যে সম্পদ যদি বাড়ে তাহলে কি হয়, ডেবিট হয়। এখন কমাইয়ে দিছে তাহলে কি হবে, ক্রেডিট হবে নাকি? বুঝতে পারছো? এগুলো হচ্ছে যদি বৃদ্ধি পায়, এই দুইটাই যদি বৃদ্ধি পায় তাহলে এটা হবে। বৃদ্ধি হলে যদি সম্পদ বৃদ্ধি পায় ডেবিট, ব্যয় বৃদ্ধি পাইলে ডেবিট, দায় বৃদ্ধি পাইলে ক্রেডিট, আয় বৃদ্ধি পাইলে ক্রেডিট, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাইলে ক্রেডিট। আর যদি এর উল্টা হয় মানে হ্রাস পাইলে উল্টা হয়ে যাবে। যেমন এটা হ্রাস পাইলে ক্রেডিট হয়ে যাবে, এটা হ্রাস পাইলে ডেবিট হয়ে যাবে। আর এখানে দেখো এখানে কত টাকা, মনিহারি হচ্ছে 10,000 টাকার। বিনিময়ে কী হয়েছে, মনিহারি কি একটা খরচ, তাহলে খরচ আমার কি বৃদ্ধি পাইছে। তাহলে খরচ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে আমার ওই হ্রাস পাওয়া। কারণ মালিকানা খরচটা মালিকানা সত্ত্বে কী করে, হ্রাস করে দেয়। তাহলে ওই হ্রাস বিনিময়ে আমার নগদান হিসাব ক্রেডিট হয়ে গেছে, আবার মানে এ নগদ টাকা চলে গেছে, তাহলে এ হ্রাস পাইছে আমার। ক্লিয়ার? এখন 18 পরে আমরা আসি, আমাদের কত 18 পরে হচ্ছে 25 তারিখ, চেয়ার ক্রয় 20,000 টাকা। চেয়ার ক্রয়, তাহলে চেয়ারটা কি, চেয়ার মূলত হচ্ছে আসবাবপত্র। কেমন, তো যদি একটা সম্পদ কিনে বুঝো, তাহলে এখানে আমরা যদি ট্যাবুলার চকে দেখাইতাম কি হইতো, আমার চেয়ার ক্রয়, তাহলে একটা আসবাবপত্র আসছে নগদ, মানে আসবাবপত্র বাড়বে, আবার নগদ টাকা চলে গেছে। কেমন, তাহলে ঠিক এরকম আসবাবপত্র মানে একটা সম্পদ আসছে, একটা সম্পদ চলে গেছে, আসবাবপত্র বৃদ্ধি পাইছে, তাহলে সম্পদ বৃদ্ধি পাইলে কি হয়, ডেবিট, আসবাবপত্রটা বৃদ্ধি পাইছে, তাহলে আসবাবপত্র হিসাব ডেবিট। আর বিনিময়ে কি চলে গেছে আমার কাছ থেকে, নগদ টাকা গেছে না, তাহলে নগদান হিসাব, নগদ কিন্তু একটা কি সম্পদ, তাহলে নগদান হিসাব চলে গেছে, নগদান হিসাব ক্রেডিট হয়ে গেছে। চলে গেলে কমে গেলে কি হয়, ক্রেডিট মাইনাস হয় আর কি। কেমন মাইনাসে, ক্রেডিট চলে গেছে, সম্পদ কমে গেছে, এর জন্য কি হবে, ক্রেডিট হবে। আর সম্পদ যখন বাড়ছিল তখন কি হয়েছে, ডেবিট হয়েছে। এখন কত টাকার এটা, এটা হচ্ছে 20,000 টাকা। ক্লিয়ার? মানে এটার অ্যামাউন্ট 20,000, এটার অ্যামাউন্ট 20,000 টাকা। বিনিময়ে দেখো আসবাবপত্র হিসাব এখন একবার বাড়ছে, তার মানে এ বৃদ্ধি। কেমন, আবার নগদান হিসাব চলে যাওয়া, আবার এ হ্রাস পাই গেছে, নগদ টাকা চলে যাওয়া। একদম বুঝিয়ে দিয়েছি। আশা করি ডেবিট ক্রেডিট নিয়ে তোমাদের আর কাউরে কিছু জিজ্ঞেস করা লাগবে না, যদি এটা এতটুকু পর্যন্ত বুঝো। কত হয়তো 10 মিনিট লাগছে, 10 মিনিট বুঝছো মানে তোমার ডেবিট ক্রেডিট নিয়ে আর কোনো টেনশন নেই, শেষ। ঠিক আছে, এভাবে ওই যে তুমি যদি ট্যাবুলার পারো ডেবিট ক্রেডিট পারবা। ঠিক আছে, এই হিসাব সমীকরণ মনে রাখবা, কোনটা বাড়লে ডেবিট হয় ক্রেডিট হয় সেটা তো তুমি ইয়াতে শিখে গেছো, ট্যাবুলার পদ্ধতিতে হিসাব সমীকরণে। ঠিক আছে, তো চলো এখন আমরা কোশ্চেনটা নিয়ে সমাধান করি। উপরোক্ত লেনদেনের মাধ্যমে প্রমাণ করো যে এ ইকুয়াল এল প্লাস ওই। কেমন, তার মানে হিসাব সমীকরণ লেনদেনের প্রভাব। এই তো, তাহলে আমরা এখানে লিখি হিসাব সমীকরণের উপরে লেনদেনের প্রভাব। এখানে বলছে এল প্লাস এ ইকুয়াল এল প্লাস ই বলছে, শুধু ওই বলে নাই। ও মানে হচ্ছে ওনার্স ইকুইটি, আর ই মানে ইকুইটি। ওনার্স ইকুইটি যে কথা, শুধু ই মানে ইকুইটিও সেম একই কথা। ঠিক আছে, এটা নিয়ে বিচলিত হওয়ার কিছু নাই। তাহলে আমরা একটা চক টেনে নিই। দেখো এটা তো আগের মতোই, তোমরা পারো। আমরা 4-5 ক্লোজ করে দিলাম। তারিখের কলমটা নিয়ে নিলাম, বাকিগুলো আমরা এখন পড়ে বের করব। দেখো আমাদের 1 তারিখে কি বলছে, 1 তারিখ বলছে
নগদ 1 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে নগদ নামে একটা কলাম আসবে আমাদের। ক্লিয়ার? বিপরীতে মালিকানা সত্ত্ব বাড়ছে, মালিকানা সত্ত্ব। ঠিক আছে, 2 তারিখ এটা লেনদেন নয়, বাকি 8 তারিখে হচ্ছে বাকিতে পণ্য ক্রয় হচ্ছে 5,000 টাকা। তাহলে বাকিতে পণ্য ক্রয় করলে কি হয়? আমাদের পাওনাদার হয় না? পাওনাদার বাড়ছে। আর ক্রয় কি? ক্রয় একটা খরচ যেটা মালিকানা সত্ত্বকে বিয়োগ করে, কেমন? তাহলে এখান থেকে আমরা একটা পাইছি। দেখো 15 তারিখ বলছে মালিকের ব্যক্তিগত গাড়ির চুরি হয়ে যায়, যার দাম এত টাকা। এটা তো লেনদেন নয়, এটা এখানে আসবে না। 18 তারিখ বলছে মণিহারি ক্রয় করছে। তো মণিহারিতে একটা খরচ করলে কি হয়? আমাদের মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে, আর হচ্ছে নগদ থেকে কমে যাবে। তাহলে দুটাই আমাদের এখানে আছে। সো আমাদের নতুন কিছু আর লেখা লাগতেছে না। চেয়ার ক্রয় করছে, দেখো 20,000 টাকার চেয়ার ক্রয় করছে, আমি নগদ টাকা চলে গেছে, একটা নাই। আর বিনিময়ে আমার কাছে চেয়ার আছে, চেয়ার মানে হচ্ছে আসবাবপত্র, তাহলে আসবাবপত্র নামে একটা হিসাব হবে, আসবাবপত্র। ক্লিয়ার? তাহলে এখন আমরা পেয়ে গেছি কোন থেকে কোনটা হবে। আমাদের শুধু এদিকে দুইটা হবে, দুইটা কি কি? এদিকে দুইটা, এদিকে দুইটাই, চারটায় আর না। তাহলে আমরা চারটায় পাইছি শুধু, বড় বড় করে করেই, যেহেতু সমান দুইটা দুইটা, চারটা। এখানে একটা মালিকানা সত্ত্ব, একটা পাওনাদার, আর একটা হচ্ছে নগদ, আর হচ্ছে আসবাবপত্র। তারিখ এ এল প্লাস ই, কেমন? ওই লিখতে পারো, ই লিখতে পারো, সমস্যা নয়। এখানে ওরা ই বলে দিছে। তাহলে ই মানে ইকুইটি, আর ওই মানে হচ্ছে ওনার্স ইকুইটি। আর এটা হচ্ছে পাওনাদার। যদি লিখি আমরা পাওনাদার, মালিকানা সত্ত্ব সবসময় পিছনে রাখবা, পাওনাদার মালিকানা সত্ত্ব। এটা ইকুয়াল, এটা হচ্ছে আসবাবপত্র, এটা হচ্ছে নগদ। 2022 জুন 1 নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করছে, তার মানে নগদ টাকা বাড়ছে 1 লক্ষ। নগদে বসায় দাও, একটু আগে যেগুলো করে আসছে সেগুলাই। মালিকানা সত্ত্ব বাড়ে 1 লক্ষ, কেমন? মূলধন আনছে এই জন্য। তারপর জুনের 5 তারিখ তো লেনদেন হবে না, 8 তারিখ বাকিতে পণ্য ক্রয় করছে। বাকিতে পণ্য ক্রয় করার কি হয়েছে? আমার নগদ টাকা বাড়ছে না আসবাবপত্র? না, পাওনাদার বাড়ছে। পাওনাদার বাড়ছে হচ্ছে 5,000 টাকা। বিনিময়ে পণ্য ক্রয় করলে আমাদের জন্য কী হয়? খরচ হয়। তার মানে মালিকানা সত্ত্ব থেকে কমে যাবে। কমাও, আচ্ছা কত? 95, এখানে 5, কিছু নাই, এখানে 1 লক্ষ। তারপর 15 তারিখ তাও লেনদেন না, এটা মালিকের ব্যক্তিগত হিসাব, আমাদের ব্যবসার সাথে সম্পৃক্ত না। মণিহারি দ্রব্য ক্রয় 18, মণিহারি দ্রব্য ক্রয় করছে 10,000 টাকা, তাহলে নগদ টাকা দিয়ে যেতে ক্রয় করছে, এখানে বাকি উল্লেখ নাই, সেহেতু ধরে নিতে হবে নগদ টাকা দিয়ে ক্রয় করছে। 10,000 টাকা কমে যাবে আমার নগদ টাকা থেকে। বিনিময়ে মণিহারিটা কি? একটা খরচ, তো এই খরচটা আমার মালিকানা সত্ত্বকে 10,000 টাকা কমিয়ে দিবে। এতো ব্যালেন্সটা নাও, কত হয়? 85, 5, কিছু নাই, এখানে 90। এই তো। তারপর হচ্ছে 25 তারিখ চেয়ার ক্রয় করছে। চেয়ার ক্রয় করলে কি হয়? চেয়ার একটা আসবাবপত্র, তাহলে আসবাবপত্রতে বাড়বে আমার কত টাকার? 20,000 টাকা চেয়ার ক্রয়, 20,000 টাকা আসবাবপত্রতে বাড়ছে। বিনিময়ে আমি কি দিয়ে টাকা কিনছি? আমি কি বাকিতে কিনছি? বাকিতে কিনলে দানাদার আসতো, কিন্তু পাওনাদার আসতো, পাওনাদারে বসতো। এখন কিনছি হচ্ছে নগদে, তাহলে নগদ টাকা চলে যাবে আমার, 20,000 টাকা নগদ টাকা কমে যাবে। ঠিক আছে, তাহলে কমায় দাও, আর এদিকে কোনো প্রভাব ফেলতেছে না কিন্তু। ঠিক আছে, তাহলে যোগ বিয়োগ টানো, 85, 5,000, 20,000,
আছে 70। ক্লিয়ার? আর তো নাই তোমার, তাহলে এগুলার কি করে দিবা? যোগ বিয়োগ টেনে দিবা। যোগ করলে কত হয়? 90,000। এখানে যোগ করলে কত হয়? 90,000। শেষ। চলো এখন ময়মনসিংহ বোর্ডটা আমরা দেখি। ময়মনসিংহ বোর্ড আর ঢাকা বোর্ড প্রায় সেম, এর জন্য একই ক্লাসের ভিতরে আমরা এটা রাখছি। এখানে একটু ডিফিকাল্টি মনে হবে, বাট বুঝলে ইজি। সাজিদ ট্রেডার্স 2022 সালের জানুয়ারি মাসে রিমা এন্টারপ্রাইজের নিকট 10% বাট্টায় নিম্নোক্ত পণ্য বিক্রি করছে। এর নিচে যতগুলো পণ্য দেখা যায় এই সবগুলা তারা বিক্রি করছে, সবগুলোর উপরে 10% বাট্টা। জানুয়ারির 1 তারিখ 35 টাকা দরে নগদে 300 কেজি পেঁয়াজ, এটা বিক্রয়। এখানে কিন্তু বিক্রয় উল্লেখ করে না, কিন্তু উপরে উল্লেখ করে দিয়েছে, তার মানে নিচে সবগুলোই বিক্রয়। 5 তারিখ 420 টাকা দরে 50 কেজি মরিচ। তাছাড়া উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেন সমূহ, আচ্ছা এখানে দুইটাই বলছে। এখন এরপরে আবার বলছে তাছাড়া উক্ত প্রতিষ্ঠানের নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। আবার এই বিক্রয় ছাড়া আবার নিম্নোক্ত লেনদেন আছে। যেমন 20 তারিখে বলছে বিক্রয় ফেরত 1,500 টাকা। 1,500 টাকা তোমার বিক্রয় ফেরত হয়েছে, যে বিক্রয় করছিল ওই বিক্রেতা মানে ওই ক্রেতা আমাদের নিকট কী করছে? পণ্যটা পাঠিয়ে দিছে, কোনো একটা ডিফেক্ট পাইছে হয়তো, এর জন্য ফেরত আসছে 1500 টাকা। তাহলে এটা আমার বিক্রয় থেকে বাদ যাবে। তারপরে দেখো শোকেস ক্রয়। শোকেসটা কি? শোকেসটা একটা আসবাবপত্র, ঠিক আছে? তো এগুলো হচ্ছে আলাদা। তাহলে দুইটা হচ্ছে আমাদের বিক্রয়। এখন আসো সাজিদ ট্রেডার্সের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করতে বলছে। নিট বিক্রয়, নিট বিক্রয় বুঝো? নেট বিক্রয় হচ্ছে বিক্রয়ের সাথে যত লেনদেন আছে সবগুলোকে ক্লোজ করার পরে যে অ্যামাউন্টটা দাঁড়াবে সেটা হচ্ছে নেট বিক্রয়। তাহলে ক আমরা যদি লিখি নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয়, এটা তোমার হচ্ছে আর্থিক বিবরণী অধ্যায় আছে না তোমাদের, চূড়ান্ত হিসাব যেটা, সেটার ক নাম্বারে জিনিসটা আসে, নেট বিক্রয়ের পরিমাণ নির্ণয়। ঠিক আছে? তাহলে নেট বিক্রয়ে পরিমাণ নির্ণয় করার জন্য আমরা বিবরণ, তারিখ বিবরণ টাকা একটা গড়া ছক এঁকে নেব। ঠিক আছে? এতটুকু আমরা নিলাম। ধরো টাকা তারিখ, বিবরণ, এটা হচ্ছে টাকা, এটাও টাকা। ক্লিয়ার? এখন 2022 জানো 1 তারিখে তো বিক্রি করছে, কেমন? তাহলে 1 তারিখ বিক্রি করছে, 1 তারিখে আমরা দেখি কি বিক্রি করছে? পেঁয়াজ বিক্রয়। তার মানে কি? পেঁয়াজ বিক্রয়, পেঁয়াজ, আচ্ছা পেঁয়াজ বিক্রয়। পেঁয়াজ বিক্রয় করছে কত? 35 টাকা দরে 300 কেজি। 35, এটা 35, 35 ইন্টু 300, তো এটা 35 ইন্টু 300, 10,500। এটা হচ্ছে পেঁয়াজ বিক্রয় করছে। আবার জানুয়ারির 5 তারিখে কি বলছে দেখো, 420 টাকা দরে 50 কেজি মরিচ। তার মানে হচ্ছে মরিচ বিক্রয়, মরিচ বিক্রয় 420 করে 50, 420 ইন্টু 50, 21,000 টাকা। এটা হচ্ছে তোমার মোট বিক্রয়। ঠিক আছে? তাহলে দুইটারে তুমি যোগ করে যদি এখানে রাখতে চাও রাখতে পারো, এখানে নিতে পারো, সমস্যা নেই, যেখানে ইচ্ছা সেখানে কাজ করতে পারো। আচ্ছা আমরা এখানেই করে ফেলি। তাহলে 21,000 প্লাস 10,500, 31,500 টাকা। এই টাকা হচ্ছে আমার মোট বিক্রয়, মানে এত টাকা আমি বিক্রয় করছি। এখন বলছো যে আমি এটার উপরে কি দিছি, আবার
বারটা দিছে, তাহলে বারটা বাদ দিতে হবে না? তাহলে বিয়োগ কারবারি বারটা। দশ পার্সেন্ট বলে দিছে, দেখো একদম শুরুতেই বলছে সবগুলোর উপরে সে 10% করে দেয়। তাহলে এটার উপরে 10% কত আসে? 31,500 ইন্টু 10%, 3,150। এই টাকাটা বাদ যাবে। বাদ যাওয়ার পরে যে 28,300, 50,000 থাকবে, এটা হচ্ছে তোমার বিক্রয়, মানে ধরতে পারো এক প্রকার নেট বিক্রয়, মানে বিক্রয় বাদ দেওয়ার পরে। এখন বিক্রয়ের সাথে আরও কিছু আছে কিনা সেটা আমাদেরকে দেখতে হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 20 তারিখে আরেকটা লেনদেন হয়েছে বিক্রয় সংক্রান্ত। বলছে যে বিক্রয় ফেরত আসছে 1500 টাকা। তাহলে যখন ফেরত আসছে তখন এই টাকাটা তোমার কমবে না বাড়বে? অবশ্যই আবার কমবে। কেমন? তার মানে বিক্রয় কমে যাবে। তাহলে বাদ বিক্রয়, বিক্রয় ফেরত, সরি, বিক্রয় ফেরত। তো বিক্রয় ফেরত আসছে কত? তোমার 1500 টাকা। তাহলে এখান থেকে তুমি বাদ দাও 1500, তাহলে তোমার থাকে কত? 26,850 টাকা। এ হচ্ছে তোমার নেট বিক্রয়। সুতরাং নেট বিক্রয় লিখে দাও। ওকে, বুঝতে কোনো অসুবিধা থাকলে অবশ্যই জানাও। তারপরে দেখো, উদ্দীপকের 1 তারিখের লেনদেনের ভিত্তিতে ক্যাশ মেমো প্রস্তুত করো। একটা ক্যাশ মেমো ধরে নিচ্ছে এটা হচ্ছে ক্যাশ মেমোতে হয়েছে, মানে নগদে হয়েছে, সেজন্য আমাদেরকে ক্যাশ মেমো করতে বলছে। ঠিক আছে, তাহলে আমরা খতে যদি বলি ক্যাশ মেমো নির্ণয়, ক্যাশ মেমো প্রস্তুত। কেমন? আচ্ছা, তাহলে ক্যাশ মেমোর প্যাটার্ন তো তোমরা জানো, চারপাশে একটা দরজা জানলা বন্ধ করে একটা ঘর দিয়ে দিবা। ঠিক আছে, তারপরে ক্যাশ মেমো কার জন্য করব? বিক্রেতা তৈরি করবে কার জন্য? ক্রেতার জন্য। ঠিক আছে, তাহলে এখানে বিক্রেতাকে, বিক্রেতা হচ্ছে সাজিদ ট্রেডার্স, না? সাজিদ ট্রেডার্স। ঠিক আছে, এখানে যদি আমরা ক্যাশ মেমো লিখি, ক্যাশ মেমো, আর এখানে নর্মালি কি হয়? তারিখ হয়, তোমরা অবশ্যই জানো, এখানে বলেই দিছে 1 তারিখ। এখানে কিন্তু জুন না জানো, জানো না জুন, আচ্ছা জানো, 1 জানো 2022। ঠিক আছে, 1 তারিখের বলছে, এই জন্য আমরা 1 তারিখ বলছি। আর ক্যাশ মেমোতে কী হয় মনে আছে তোমাদের? বাউচার নং হয়। ক্যাশ মেমোতে বাউচার নং হয়, বাউচার নং। আর এখানে তো অবশ্যই ক্রেতা নাম আর হচ্ছে ঠিকানা। এই তো উপরে এগুলো শেষ। ক্রেতা কে ছিল? ক্রেতা ছিল হচ্ছে রিমা এন্টারপ্রাইজ। দেখো, রিমার নিকট বিক্রি করছে, রিমা এন্টারপ্রাইজ, এন্টারপ্রাইজ। ওকে, তাহলে আমাদের এখানে শেষ। ঠিকানা এগুলো কিছু উল্লেখ নাই, এই জন্য আমরা দিতে পারছি না, সরি ফর দ্যাট। এখন আমরা ভিতরে টাকার হিসাব নিকাশ করার জন্য একটা কি করব? চক আঁকবো। তাহলে এখানে আমাদের ক্যাশ মেমোতে টাকা, পরিমাণ, হচ্ছে দর, কেমন, আর এটা হচ্ছে ক্রমিক দিলাম। এখানে যদি আমরা লিখি ক্রমিক, এখানে বিবরণ, এখানে দর, পরিমাণ, টাকা।
একটাই আছে আমাদের, 1 তারিখে বলছে, শুধু বলে দিচ্ছি। যেমন পেঁয়াজ বিক্রি করছি আমি, তাহলে পেঁয়াজ দর কত ছিল? 35 টাকা, 35, পরিমাণ ছিল 300 কেজি, তাহলে অ্যামাউন্ট হয় কত? 10,500। ঠিক আছে, এখন এটা থেকে কারবারি বারটা বাদ দিতে হবে নাকি? তাহলে কারবারি বারটা বাদ দাও, কারবারি বারটা। কারবারি বারটা 10%, এরা 10% কারবারি বারটা দেয়। ঠিক আছে, সবগুলা বিক্রির উপরে প্রযোজ্য, এরা বলে দিছে। তাহলে 10% যদি তুমি কারবারি বারটা বাদ দাও, তাহলে 10% কত আসে? 1050 টাকা আসবে মনে হয়। 10,500 ইন্টু 10%, 1050 বিয়োগ করে দেবা, লেস করলে কত হয়? 9,450। এ হচ্ছে তোমার ক্যাশ মেমোর অ্যামাউন্ট। এখন তোমার আরেকটা কোশ্চেন বলতে পারো যে স্যার এখানে তো করছে বিক্রয় ফেরত, তাহলে বিক্রয় ফেরত কেন আসে না? বিক্রয় ফেরত তখন আসবে যখন এটা চালান হিসেবে আমরা প্রস্তুত করব, মানে হচ্ছে বাকিতে ক্রয়ের ক্ষেত্রে, ঠিক আছে, বিক্রয়ের ক্ষেত্রে। তো এখন এখান পর্যন্ত আর যায় না, আমাদেরকে স্পেসিফিক বলে দিছে 1 তারিখ। 1 তারিখের পরে কি করছে সেটা আমাদের দেখারও বিষয় না, স্পেসিফিক বলে দিছে যে আমরা 1 তারিখে কাজ করছি, 1 তারিখে একটা ক্যাশ মেমো তৈরি করে দিছি। ঠিক আছে, শেষ। এখন এখানে আমরা মোট লিখতে পারি, মোট। এখানে কথায় লেখো, কথায় কত? 9,450 টাকা। 50 টাকা। এই কথায় লেখার জন্য তোমার বানান শেখা লাগবে আবার, ঠিক আছে, এটা মাথায় রাখো। আর এখানে হচ্ছে তোমার ক্রেতার স্বাক্ষর থাকবে, এখানে হচ্ছে বিক্রেতার স্বাক্ষর থাকবে। আর এখানে বিশেষ দ্রষ্টব্য দিতে পারো নগদে, যদি দাও বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না। সেটা হচ্ছে ওই প্রতিষ্ঠান যে রুলস ফলো করে আর কি। যদি বিক্রিত মাল ফেরত নেয় তাহলে ফেরত দেবে, আর লিখবে যে ফেরত নেওয়া হয়। আর যদি বলে যে ফেরত নেওয়া হয় না, ঠিক আছে, সেক্ষেত্রে ফেরত নেওয়া হয় না লিখবা। এই তো শেষ, আমাদের একটা ক্যাশ মেমো তৈরি হয়ে গেছে। আশা করি বুঝতে পারছো। ঠিক আছে, এ হচ্ছে আমাদের ক্যাশ মেমো। আচ্ছা, পুরো পেজটা দেখো না তোমরা মনে হয়, আশা করি দেখার কথা। এই যে বিক্রিত মাল ফেরত নেওয়া হয় না, বিক্রেতার স্বাক্ষর। ঠিক আছে, আমাদের বলছে লেনদেন সময়ের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। ওই যে আগের কোশ্চেনটাতে যেটা বলছিল খতে, এটা এখানে গতে আয়সা বলছে যে উপযুক্ত লেনদেন সময়ের কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। তাহলে আমরা দেখুন লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয়। ঠিক আছে, তারিখ হচ্ছে হিসাবের বা হিসাব খাত লেখা, যদি তাও লিখতে পারো, অথবা লিখতে পারো তোমার পক্ষ। ঠিক আছে, যাই লেখো, বিবরণ লিখলেও হবে, সমস্যা নাই। আর এটা হচ্ছে ডেবিট ক্রেডিট। আর এটা হচ্ছে টাকা, এটা হচ্ছে কারণ। এখন A=L+OE যেটা, সেটার উপরে প্রভাব ফেলবে কেমন? তাহলে আমরা দেখি 2022 জানো 1 তারিখে কী ঘটছে। যদি তোমরা আগের কোশ্চেনটা বুঝে থাকো তাহলে এটা অবশ্যই তোমরা পারবা। দেখো
1 তারিখে বলছে যে বিক্রয় করছে কত 35 টাকা দরে এত কেজি পেঁয়াজ, তাহলে বিক্রয় করছে। দেখো তাহলে বিক্রয় কি, আয় না ব্যয়? আচ্ছা, এখানে যদি আমি আবারও লিখে দিই সম্পদ আর হচ্ছে ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, আর এখানে আয় দায় মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট। ওকে, এখন তুমি মিলাইতে পারবে। দেখো তোমার কি হয়েছে, বিক্রয় করলে কি হয়, এত যদি নগদে করে তাহলে তোমার নগদ টাকা আসে, আর হচ্ছে বিক্রয় করলে বিক্রয় একটা আয়, ঠিক আছে? তাহলে বিক্রয় যদি আয় হয়, আয় যদি বৃদ্ধি পায়, আয় বাড়ছে না বিক্রয় করাতে, তাহলে সেটা ক্রেডিট হবে। বিনিময়ে তোমার কি আসছে, নগদ টাকা আসছে, তাহলে নগদ টাকা হচ্ছে সম্পদ বৃদ্ধি পাইছে, সম্পদ বৃদ্ধি পাইলে কী হবে, ডেবিট। তাহলে তুমি পাইছো কি, নগদান হিসাব, নগদে বিক্রি করছে, এই জন্য যদি বাকিতে হইতো তাহলে দেনাদার ডেবিট হতো, দেনাদার কিন্তু সম্পদ, নগদান হিসাব ডেবিট নাকি। আর বিপরীত হচ্ছে আমি বিক্রি করছি, বিক্রয় একটা আয়, তাহলে বিক্রয় হিসাব ক্রেডিট। টাকা কত, 10,500 ইন্টু 10%, বাদ দেওয়ার পর হচ্ছে 9,450 টাকা, এটা নাকি, এই টাকাটা হচ্ছে 9,450। একটু অ্যাঙ্গেলে লিখবা, তার মানে বোঝাচ্ছ যে এটা হচ্ছে ডেবিট, এটা ক্রেডিট, মানে এটা ডেবিট, এটা ক্রেডিট, ক্লিয়ার? আর কারণ কি, এখানে কারণটা কি হয়েছে, নগদান মানে হচ্ছে কি বৃদ্ধি পেয়েছে, সম্পদ বৃদ্ধি না, সম্পদ বৃদ্ধি পাইছে, এর জন্য ডেবিট হয়েছে। আর বিক্রয় কেন ক্রেডিট হয়েছে, বিক্রয় বৃদ্ধি পাইলে মানে হচ্ছে আয় বৃদ্ধি পাইছে, কেমন? আয় বৃদ্ধি পাওয়াতে বিক্রয় ক্রেডিট হয়েছে, কেমন? আয় বৃদ্ধি। আর তুমি চাইলে ওই যে আগে যেভাবে আমরা লিখছি সেভাবে লিখতে পারো, ইকুয়াল এল প্লাস ওই দিয়ে, কেমন? তাহলে এল মানে লাইবিলিটি বৃদ্ধি হলে এল বৃদ্ধি, ওই মানে কেন সত্য মানে আয়টাই হলে সেগুলো হচ্ছে ওই মানে ওইয়ের উপরে যাবে, আর হচ্ছে সম্পদ হলে এর উপরে আসবে। দুইভাবে করতে পারো, যেভাবে তুমি ভালো লাগে। তারপর দেখো জানুয়ারি কয় তারিখ, 5 তারিখ। 5 তারিখ কী বলছে দেখো, 5 তারিখ বলছে 400 টাকা দরে এত কেজি মরিচ, ঠিক আছে? তাহলে মরিচ বিক্রি করছে, আবারও সেম, তাহলে মরিচ বিক্রি করছে 5 তারিখে, সেক্ষেত্রে হচ্ছে বাকিতে রিমা ট্রেডার্সের নিকট বিক্রি করছে, সেক্ষেত্রে বাকিতে করছে, তাহলে বাকিতে বিক্রি করলে কি হয়, দেনাদার। তাহলে এখানে যদি আমরা যে দেনাদার হিসাব, কেমন? দেনাদার হিসাব লিখতে পারো, অথবা দেনাদার আরেকটা নাম তোমাদেরকে আমি শিখাইছিলাম, মনে থাকার কথা, প্রাপ্য হিসাব, কেমন? বা প্রাপ্য হিসাব, যেটাই লেখো একই কথা। দেনাদার বা প্রাপ্য হিসাব সম্পদ, এটা বৃদ্ধি পাইছে আমি বিক্রি করাতে, এজন্য হচ্ছে আমার ডেবিট হবে। বিনিময়ে আমি বিক্রি করাতে আমার আয় বৃদ্ধি পাইছে, তাহলে আয় বৃদ্ধি হলে ক্রেডিট হয়, তার মানে বিক্রয় হিসাব ক্রেডিট, ক্লিয়ার? এভাবে মনে রাখবা, তাহলে আর ভুলবা না। তাহলে ডেবিট ক্রেডিট, ডেবিটে কত তোমার কাউন্ট করো, ছিল কত, 21,000 টাকা, 21,000 ইন্টু 10% বাদ দাও, 2,100 বাদ দিলে আর থাকে 18,900 টাকা। তাহলে তোমার 18,900 টাকা হচ্ছে ব্যালেন্স, 18,900। এখন এখানে তো কারণ বলতে পারবা, কারণ কি, সম্পদ বৃদ্ধি, সেম আগেরটার মতোই, সম্পদ বৃদ্ধি। আর বিনিময়ে কি বিক্রি করছি, আয় বৃদ্ধি পাইছে নাকি, আয় বৃদ্ধি। সহজ মনে হয় না এখন? এরকমই যখন
অঙ্ক সলভ করবো তখন তোমাদের সহজ মনে হবে, আর যখন সলভ করবো না তখন কঠিন মনে হবে। তারপরে দেখো 20 তারিখ, 20 তারিখ বলছে বিক্রয় ফেরত হয়েছে, কেমন? তাহলে 20 তারিখ বিক্রয় যখন ফেরত হয়েছে, বুঝো তো, যখন আমি বিক্রয় করছি তখন কি হয়েছিল? আয় হয়েছিল না? এখন যখন ফেরত চলে আসছে, মানে যখন এই টাকাটা ফেরত আসছে, তখন আয়টা কি হবে? হ্রাস পাবে। তাহলে বিক্রয় ফেরত হয়ে যাবে। তাহলে বিক্রয় তখন আয় যখন বৃদ্ধি পাইছিল তখন আয় ক্রেডিট হয়েছিল, এখন আয় হ্রাস পাবে, মানে উল্টা হয়ে গেছে না? তাহলে আয় ডেবিট হয়ে যাবে, মানে বিক্রয় হিসাব না, এখন হচ্ছে বিক্রয় ফেরত হবে, কেমন? তখন শুধু বিক্রয় ছিল, এখন বিক্রয় ফেরত হিসাব হবে ডেবিট। আর বিনিময়ে হচ্ছে আমি যখন বিক্রি করছিলাম তখন আমার কে সৃষ্টি হয়েছে? দেনাদার, ঠিক আছে, বা প্রাপ্য হিসাব। এখন যেহেতু সে টাকা মানে ফেরত দিয়ে দিছে, তাহলে আমার দেনাদারটা কমে যাবে না, মানে সম্পদটা আমার কমে যাবে না? যখন বিক্রি করছিলাম তখন আমার সম্পদ বাড়ছিল, এই সম্পদটা বাড়ছিল, দেনাদার বাড়ছিল। এখন যখন বিক্রয়টা ফেরত চলে আসছে, তাহলে সেই দেনাদারে আমার কিছু প্রোডাক্ট পাঠাইয়া দিছে, এখন কি আমার দেনাদার কি আগের সময় পরিমাণ আছে? কমে গেছে না? তাহলে সে যখন কমে গেছে তার টাকাটা কমবে, তাহলে হচ্ছে দেনাদার বা প্রাপ্য হিসাব ক্রেডিট হয়ে গেছে, কেমন? কমে গেছে, তাহলে সে ক্রেডিট। তো কত টাকা কমছে? 1500 টাকায়। কি হয়েছে? বিক্রয় ফেরত করায় আয় হ্রাস পেয়ে গেছে। আগে আয় বৃদ্ধি হয়েছিল, এখন বিক্রয় ফেরত আসছে, এই জন্য আয় হ্রাস পেয়ে গেছে, কেমন? আর দেনাদার বা প্রাপ্য হিসাব যখন হয়েছিল তখন কি হয়েছে? আমার সম্পদ বৃদ্ধি পেয়েছিল, তাহলে এখন যখন ফেরত দিয়েছে তার আমার সম্পদও হ্রাস পেয়ে গেছে, কেমন? সম্পদ হ্রাস। ক্লিয়ার? তারপরে দেখো 25 তারিখ। 25 তারিখে কি বলছে? 25 তারিখে বলছে যে শোকেস ক্রয় করছে। কি হয়েছে তোমার? শোকেস কি আসবাবপত্র না? তা আসবাবপত্র যখন ক্রয় করে তোমার কি হয়? একটা সম্পদ চলে যায়, মানে নগদ টাকা চলে যায়, আর বিনিময়ে তোমার আরেকটা সম্পদ, মানে হচ্ছে শোকেস আসবাবপত্রটা আসছে, বিনিময়ে আসছে না? তাহলে একটা সম্পদ আসছে, সম্পদ একবার বৃদ্ধি পাইছে, আবার আরেকটা সম্পদের বিনিময়ে তুমি ক্রয় করতে হয়েছে, তার মানে আরেকটা সম্পদ তোমার চলে গেছে। তাহলে একটা সম্পদ যখন বৃদ্ধি পাইছে, তো সেটার জন্য দেখো সম্পদ বৃদ্ধি পাইছে তোমার কত? এখানে লেখো আসবাবপত্র, সম্পদটা হচ্ছে আসবাবপত্র, কেমন? আসবাবপত্র হিসাব। তাহলে আসবাবপত্র হিসাব যখন বৃদ্ধি পেয়েছে তখন কি হয়েছে? ডেবিট হয়েছে, ক্লিয়ার? আর যখন এইটা কেনার জন্য তোমার নগদ টাকা চলে গেছে, নগদ টাকাটা তোমার সম্পদ ছিল, তো সম্পদটা চলে গেছে, তাহলে নগদান হিসাব কি হয়ে যাবে? ক্রেডিট হবে, কমে গেছে না? নগদান হিসাব ক্রেডিট। কত টাকা? 30,000 টাকা। এখন বোঝো কি হয়েছে? আসবাবপত্র আসছে, আসবাবপত্র সম্পদ বৃদ্ধি পাইছে, বৃদ্ধি পাওয়ায় ডেবিট, তাহলে সম্পদ বৃদ্ধি। আর নগদ টাকা চলে গেছে, এজন্য আবার সেম কি সম্পদ কি হয়ে গেছে? হ্রাস হয়েছে, আর একটা সম্পদ হ্রাস। ক্লিয়ার? এই ছিল আমাদের ডেবিট ক্রেডিট নির্ণয়, শেষ। আর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট বক্স তোমাদের জন্য সর্বদা ওপেন আছে, কোশ্চেন করে যত কিছু জানার আছে সব জেনে নেবা, ঠিক আছে? কোনো কিছু নিজের ভিতরে ধরে রাখবা না, যত জায়গায় আটকাইবা জাস্ট কোশ্চেন করবা, হয় আমি রিপ্লাই দিব, না হয় যে জানে সে রিপ্লাই দিবে, যে কেউ একজন রিপ্লাই দিবে। আর আমাদের তো গ্রুপ আছে, গ্রুপে তোমরা এগুলো নিয়ে সর্বদা আলোচনা করবা, যত আলোচনা করবা, যত গ্রুপ স্টাডি করবা, তত তোমাদের সমস্যাগুলো একদম সলভ হয়ে যাবে। তো আমরা এভাবে আমাদের ক্লাসগুলো আপলোড দিতে থাকবো, তোমরা যারা রেগুলার ক্লাসগুলো দেখো, ইনশাল্লাহ কোনো দিকে যেতে হবে না। আর
তুমি বাংলাদেশের কোন জেলা এবং কোন স্কুল থেকে দেখছো সেটা আমাদেরকে কমেন্ট করে জানিয়ে দাও, আর তোমার ফ্রেন্ডের সাথে অবশ্যই ক্লাসটা শেয়ার করে দিবা। কিপ কানেক্টেড। আল্লাহ হাফেজ।